মমতা ব্যানার্জিকে আমাদের পছন্দ। কিন্তু একটা মানুষকে একদম পছন্দ নয়। আর তিনি কে? তিনি হলেন ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি। তাকে কে বানিয়েছে? মমতা ব্যানার্জি নিজে। আমাদের ওকে একদম পছন্দ নয় এমনটা বলে অর্থনৈতিকভাবে না পারলেও রাজনীতির ঝগড়া আর ভাগাভাগিতে মুম্বাইকে ছুঁয়ে দিল কলকাতা। মানে এটা সেই শিবসেনার গল্পের মতো, যেখানে শিবসেনার দুটো দল তৈরি হয়েছিল আর বড় দলটা বলেছিল আমরাই আসল শিবসেনা। ঠিক একইভাবে টিএমসির ভেতরেও দুটো গোষ্ঠী তৈরি হয়েছে এবং এক গোষ্ঠী বলছে আমরাই আসল টিএমসি। ৮০ জন বিধায়ক থাকা টিএমসি, যা এই মুহূর্তে বিরোধী আসনে রয়েছে, তারা এমন এক কাণ্ড করে বসলো যা রাজনৈতিক মহলের কাছে এক প্রকার ঐতিহাসিক। ঐতিহাসিক কি হলো? ঐতিহাসিক এটাই হলো যে টিএমসির বিভাজন স্পিনে তো এলোই, কিন্তু সে দলটা টিএমসি রয়ে গেল। কিন্তু মমতা ব্যানার্জি, তার কি হলো? যে মানুষটা পুরো দল তৈরি করলো, দলটার নেতৃত্ব দিল, তাকেই সাইড করে উপদেষ্টা বানিয়ে দিল। মানে উপদেষ্টা বানানোর প্রপোজাল দেওয়া হয়েছে। কিন্তু কেন এমন হলো? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ নয়, কিন্তু দিদির হাতে দলটা আর নেই। দিদির হাত থেকে দল অনেক আগেই বেরিয়ে গেছে। কিন্তু বাংলার অগ্নিকন্যা কেন এর আঁচ পেলেন না? মমতা ব্যানার্জি পোড় খাওয়া রাজনীতিবিদ। তিনি কি ভুল করলেন যার জন্য দল ভেঙে টুকরে টুকরে জ্ঞান হয়ে গেছে, আর আজ নিজের দলে নিজেই ব্রাত্য। নমস্কার, আমি দিব্যেন্দু। ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। পদত্যাগ করলেন মেয়র ফিরহাদ হাকিম। পদত্যাগের পর সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বললেন, এই চেয়ার ধরে বসে থেকে অবমাননা করতে পারি না। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা। কিন্তু যে চেয়ারটায় বিশিষ্ট ব্যক্তিরা বসেছেন তার আলাদা সম্মান। যখন মেয়র ছিলাম দাপটের সঙ্গে কাজ করেছি, মানুষদের সঙ্গে রিলিফের কাজ করেছি। করোনা থেকে আমফান আমার কাছে চ্যালেঞ্জ ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আজ বিশিষ্ট ব্যক্তি বলায় মনে পড়লো, 2024 সালের জুলাই মাসে একটি কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো তাদেরকে ইসলামের পথে নিয়ে আসা, এতে আল্লাহ খুশি হবেন। এই মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বিধানসভায় তীব্র হট্টগোল হয় এবং বিজেপি বিধায়করা ব্যাপক বিক্ষোভ দেখান। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এ বিষয়ে একটা রাও কাড়েননি। 2025 সালের ডিসেম্বরে আরও একটি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, সংখ্যাগুরু না হলেও মুসলিমরা আল্লাহর রহমতে এমন এক ক্ষমতায়িত অবস্থানে পৌঁছাবে যেখানে ন্যায় বিচারের জন্য তাদের অন্য কোনো কিছু দ্বারস্থ হতে হবে না। অন্য কিছু আর ন্যায় বিচার বলতে তিনি কি বুঝিয়েছেন? ফিরহাদ হাকিম কি সেই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পড়েন? সেটা আপনারা বলবেন। ফিরহাদ হাকিমের পদত্যাগের পর পুরো বোর্ড ভেঙে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। 6 মাস বাকি থাকতেই এদিন ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বিজেপির পুরো কমিশনার স্মিতা পান্ডে জানান যে তারা পুরসভার সব দায়িত্ব নিতে প্রস্তুত। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত বলেন, তৃণমূল নেতাদের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি যে মানুষকে পরিষেবা দিন। কর্পোরেশন না চললে পরিষেবা বন্ধ হয়ে যাবে। আমরা তো কোথাও ভাঙতে চাইছি না। বিজেপি তো ভাঙার দলেই নেই, বিজেপি কেন ভাঙবে? এরা তো নিজেরাই পালিয়ে যাচ্ছে। 28 বছরের ইতিহাসে এই প্রথমবার তৃণমূল কংগ্রেস বড় সড় ভাঙনের মুখে দাঁড়িয়েছে। 80 জন বিধায়কের মধ্যে 58 জন বিদ্রোহী বিধায়ক নিজেদের নতুন নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জিকে বেছে নিয়েছেন। ঋতব্রত ব্যানার্জি প্রথমে সিপিআইএম করতেন এবং রাজ্যসভার সাংসদ ছিলেন। পরবর্তীকালে দলের সঙ্গে মতবিরোধের কারণে 2017 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং 2024 সালের ডিসেম্বরে তৃণমূলের মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। যিনি বর্তমানে টিএমসির বিধায়ক এবং অতীতে টিএমসির সাংসদও ছিলেন। টিএমসির ভেতরে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হলেন মমতা ব্যানার্জি, আর ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি হলেন দলের জেনারেল সেক্রেটারি। অভিষেক ব্যানার্জির কারণে ঋতব্রত ব্যানার্জি এখন নেতা হিসেবে সামনে উঠে এসেছেন। ঋতব্রত নেতৃত্বে আর কাউকে মানছে না বর্তমান বিধায়করা। সোশ্যাল মিডিয়াতে নতুন একটা দলের নাম ঘুরে বেড়াচ্ছে, টিএমসি ব্র্যাকেটে এম, মানে টিএমসি মার্ক্সবাদী। তাহলে এটাকে কি বলা যাবে? দলের ভেতরের বিদ্রোহ, নাকি দলের ভাঙন, নাকি মমতা ব্যানার্জির ওপর ক্ষোভ?
আসলে এখানে একটা অদ্ভুত সমীকরণ দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জির প্রতি সম্মান রয়েছে, কিন্তু ভাইপো অভিষেক ব্যানার্জির ওপর চরম ক্ষোভ। নাকি এটা ধরে নেওয়া হবে যে এবার টিএমসি শেষ হতে চলেছে? এমনটা কেন বলা হচ্ছে? কারণ যেভাবে এতদিন মহারাষ্ট্রে ঘটতে দেখেছিলাম আমরা, ঠিক তেমনই এবার এখানেও হতে যাচ্ছে। পুরো গল্পটা আস্তে আস্তে আপনাদের সঙ্গে আলোচনা করব। টিএমসির নাম এখন কে নিতে চলেছে? মমতা ব্যানার্জি কি পুরোপুরি কোণঠাসা হয়ে গেলেন? আর মমতা ব্যানার্জির এই অবস্থা যে নতুন গোষ্ঠীটা বেরিয়ে এলো, তারা সরাসরি শাসক দলে কেন যোগ দিচ্ছে না? কেন তারা বিরোধী আসনে বসে থাকতে চাইছে? চলুন এই সবটা নিয়ে একবার দেখা যাক। ৮০টা আসন নিয়ে বিরোধী আসনে বসেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির পাশে নেতৃত্বের জন্য রয়েছেন ওনার ভাইপো। মমতা ব্যানার্জি নিজে যখন দল সামলানোর মতো অবস্থায় থাকছেন না, তখন তিনি অভিষেককে নিজের এক প্রকার উত্তরাধিকারী হিসেবে প্রজেক্ট বা শো করে রেখেছেন। অফিসিয়ালি না হলেও কথাবার্তা এটা পরিষ্কার যে তিনিই সব এবং তিনিই সব করছেন। মমতা ব্যানার্জির ঘোষিত নাম অতীত করে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জি এবং চিফ হুইপ পদে বসেছেন আখরুজ্জামান। ৫৮ জন তৃণমূল বিধায়ক ঋতব্রত ও আখরুজ্জামানের সমর্থনে স্পিকারের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছিলেন। বিদ্রোহের দাবি আরও ২-৩ জন বিধায়ক এবং এটা আলটিমেটলি ৬০ থেকে ৬৫-তে হয়তো চলে যাবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় ও চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমের নাম জানানো হয়েছিল। সেই চিঠিতে বিধায়কদের সই জালের অভিযোগ ওঠার পর প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বুধবার ৫৮ জন বিধায়ক আলাদা করে নতুন নামে সই করায় তৃণমূলে এক বিরাট পরিবর্তন ঘটে গিয়েছে। বিরোধীরা প্রস্তাব রাখলো যে আমাদের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন। শোভনদেব চট্টোপাধ্যায় এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে স্পিকারকে চিঠিও লিখে দেওয়া হলো। স্পিকার বলেন, হ্যাঁ ঠিক আছে, একে আপনারা বিরোধী দলনেতা বানিয়ে দিন। এরই মধ্যে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি অভিষেক ব্যানার্জিকে বললেন যে আপনারা যে প্রস্তাব পাঠ করেছেন তাতে নিশ্চয়ই বিধায়কদের সই রয়েছে। কারণ দলের বিধায়করা সই করে নিজেদের সম্মতি দেন যে হ্যাঁ আমরা এই ব্যক্তিকে বিরোধী দলনেতা বানাতে চাই বলে সেই লেটারটা আমাদের কাছে সাবমিট করুন। তারপর অভিষেক ব্যানার্জির থেকে বলেন, এই নিন স্যার, আমাদের ৭০ জন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে সই করে দিয়েছে যে তারা ওনাকেই বিরোধী দলনেতা মানতে রাজি আছেন। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। তৃণমূলের ২ বিধায়ক ঋতব্রত ও সন্দীপন সাহা লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। তারপরই তা নিয়ে পুলিশে অভিযোগ হয় ও তদন্ত শুরু হয়। এই তদন্তে ইতিমধ্যে একাধিক হেভিওয়েট এমএলএদের বাড়িতে পৌঁছে যায় পুলিশ ও সিআইডি হ্যান্ডরাইটিং এক্সপার্ট। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে সিআইডি। তৃণমূলের ২ বিধায়ক ঋতব্রত ও সন্দীপন সাহাই লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভা সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। ঋতব্রত পুরো এই ব্যাপারটা মিডিয়ার সামনে এনে পরিষ্কার করে বললেন যে আমরা নিজের তরফ থেকে এখনো কাউকে বিরোধী দলনেতা মানিনি। আমাদের জাল সই অভিষেক ব্যানার্জি কেন জমা দিলেন? এই কথা নিয়ে মিডিয়ার সামনে আসতেই আসল লড়াই শুরু হয়ে গেল। ঋতব্রত ও সন্দীপন স্পিকারের কাছে দাবি জানালেন যে এই পুরো বিষয়টা তদন্ত করা হোক। তদন্ত কোন বিষয়? প্রথমত, আমাদের সই জাল কেন করা হলো? দ্বিতীয়ত, আমরা যে মানুষের সাথে নেই সেই মানুষ কিভাবে বিরোধী দলনেতা হতে পারে? তখন ওদের জিজ্ঞাসা করা, তাহলে আপনারা কতজন আর কার সাথে আছেন? ওনারা বললেন, আমরা ৫৮ জন বিধায়ক একসাথে আছি এবং আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মানি না। দলে মোট বিধায়ক আছেন ৮০ জন, তার মধ্যে ৫৮ জনই একটা আলাদা গোষ্ঠী বানিয়ে ঘুরছেন। তাহলে প্রশ্ন উঠল, উনি না হলে কে হবেন? সবাই মিলে বলল, মানে ওই বাকি ৫৮ জন মিলে বলল, আমরা ঋতব্রতকে বিরোধী দলনেতা করব। কিন্তু কেন ওনাকে মানা হবে? ওনারা বললেন, আমাদের সাথে ২/৩ বিধায়ক আছেন, আমাদের কাছে ৫৪ জন থাকলেই আমরা আসল দল, আর আমরা তো ৫৮ জন নিয়ে ঘুরছি, আমাদের বিরোধী দল হিসেবে মানা হোক। তারপরই দল বিরোধী কাজের অভিযোগে ২ বিধায়ক ঋতব্রত ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় বললেন, এরা প্রতিষ্ঠিত চোর,
নিজেদের দলের বিধায়কের সই জাল করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, দলের বিধায়করা আবার সেই অভিযোগ স্বীকারও করেছেন। মুখ্যমন্ত্রী বিধানসভার সই জাল বিতর্কে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। মুখ্যমন্ত্রী বলেন, তদন্তের স্বার্থে আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে হাজিরার নোটিশ দিয়েছিল সিআইডি, কিন্তু তিনি নির্ধারিত দিনে হাজিরা দেননি। এত বড় দুর্নীতিগ্রস্ত একটা দল তদন্তের মুখোমুখি হতেও ভয় পাচ্ছে। তিনি আরও বলেন, হারের পরেও চুরির অভ্যাস যায়নি। দলের বিধায়কদের সইও তারা জাল করলো। সই জালিয়াতির কথা স্বীকার করেছেন তৃণমূলের টোটাল 3 বিধায়ক। বিদ্রোহী বিধায়করা পরিষ্কার বলছে, আমরা মমতা ব্যানার্জিকে মানতে রাজি, তিনি আমাদের নেত্রী, কিন্তু অভিষেককে আমরা কোনোভাবেই মানব না। কিন্তু অভিষেকের ওপর এত রাগ কেন? সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ও দুর্নীতি আর অসভ্যতাম আর তোলা আদায়ের জাস্ট কোনো সীমা নেই। যখন ইচ্ছা যা খুশি করত, নিজেকে যুবরাজ বলতো আর ভাবতো তাই। যদি কেউ দেখা করতে চাইতো, আর তার সঙ্গে দেখা করা দূরের কথা, উত্তর পর্যন্ত দিত না। যে 2 আনা ক্ষমতা নেই, 16 আনার গল্প দিত। ভাবতো যে ভাইপো হয়েছে এক চূড়ান্ত যোগ্য পিসির, তাই আমার বড় ল্যাজ হয়েছে। পশ্চিমবঙ্গের জনসাধারণ সেই ল্যাজ ছোট করে নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি পাশ থেকে সরে গেলে যার একটা পাড়ার ক্লাবের সাধারণ সভাপতি হওয়ার যোগ্যতা নেই, সে তৃণমূল দলের এত খেটে উপরে উঠে আসা বড় বড় মানুষদেরকে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের প্রতিনিয়ত অপমানিত করে গেছে। শুধু অপমানিত তাদের দলের লোকদের করেনি, জনসাধারণকেও পর্যাপ্ত পরিমাণে অপমান করে গেছে। আর দুর্নীতির তো কোনো শেষই নেই। আপনাদের একটা নতুন এজ দিই, সমস্ত আঞ্চলিক দলগুলো যারা পরিবারতন্ত্র মেনে চলে, তাদের সেকেন্ড জেনারেশনের কি জঘন্য অবস্থা হয়েছে যে দলগুলো নেতৃত্বহীনতায় ভুগে প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কয়েকটা উদাহরণ দিই। বালাসাহেব ঠাকরে আর উদ্ধব ঠাকরে, মুলায়ম সিং যাদব আর অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব আর তেজ প্রতাপ সিং যাদব, নীতিশ কুমার আর তার ছেলে নিশান্ত কুমার, আর তার সাথে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। এই যে এতগুলো উদাহরণ দিলাম, আপনারা খেয়াল করবেন এদের প্রত্যেকের মধ্যে সেকেন্ড জেনারেশনে এক প্রচণ্ড নেতৃত্বের অভাব, এবং তাদের ফার্স্ট জেনারেশন যা করে গেছে সেই লেভেলটা বাদ দিন, তার কাছাকাছি কোনোভাবে অ্যাচিভ করতে পারছে না, সেই লেভেলের ধার কাছ যেতে পারছে না। তাহলে কি এটাকে আমরা বলতে পারি লিডারশিপ ব্যাংক্রাপসি? আপনারা কি বলছেন? অত্যন্ত অনুগত শিউলি সাহা পর্যন্ত বলে ফেললেন, দল দিদির হাতে নেই, সবটাই অভিষেকের হাতে। আমরা অভিষেককে মানতে রাজি নই, বিদ্রোহ নয়, এটা আমরা করতে বাধ্য হয়েছি। দল যা করতে পারেনি, আমরা সেই বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক ঠিক করেছি। দল করতে পারেনি মানে বারবার নেত্রী ডেকেছেন, মিটিং করেছেন, সই নিয়ে বিতর্ক, সিআইডি তদন্ত, এরপর দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সঙ্গে কথা বলে আমরা সকলের ঐক্য মতে আমরা বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক ঠিক করেছি। না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাগ নয়, দিদির হাতে আর দল নেই। দিদির হাত থেকে দল অনেক আগেই বেরিয়ে গিয়েছে। দিদি শুনছেন, আপনার অনুগত সৈনিক আপনাকে বলছে, এবার তো আবেগের আগে যুক্তি আর বুদ্ধিকে রাখুন। আপনি অগ্নিকন্যা, আপনি অন্যের হাতের পুতুল হয়ে এভাবে নিভে যাবেন না। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে যোগ্য বিরোধী রূপে দেখতে চায়। আপনি কি শুনবেন? আপনি কি শুনছেন? আপনি কি বুঝতে পাচ্ছেন? রাজ্যের একটা দল অ্যাবলিশ হয়ে যাচ্ছে, আপনার হাতে গড়া দল আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে এক অযোগ্য উত্তরসূরির হাতে পড়ে। প্লিজ আপনি শুনুন, বুঝুন, আর কি করবেন সেটা ভাবুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।